গত কয়েক মাস ধরেই সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ঠান্ডা ও নিউমোনিয়ার মতো অন্যান্য রোগের সংক্রমণ বৃদ্ধির কারণে। হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়েছে যে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। রাজধানীর মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে প্রতিদিনই আসছেন জ্বর ও ঠান্ডা আক্রান্ত রোগী। ডেঙ্গু পজিটিভ হিসেবে অনেকে ভর্তি হচ্ছেন হাসপাতালে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আমরা যাই, ওই জায়গায় কোনো চিকিৎসা নেই, পরে ডাক্তার আমাদেরকে ডাকা রেফারেন্স করে। এখানে আসছি আমি ডাক্তার দেখাইতে, পরে ডাক্তাররা ওরে দেখা পরে বলছে ভর্তি করাইছি। তো ভর্তি করানোর পরে আসার পরে ভালো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন গত কয়েক মাসে তুলনামূলকভাবে বেশি রোগী আসছে হাসপাতালে, যাদের অনেকেরই অবস্থা গুরুতর। গতকাল আউটডোরে আমাদের এখানে প্রায় 800 মতো রোগী ভর্তি সেবা নিয়েছেন। এর মধ্যে প্রায় 100 জনের মতো ডেঙ্গু রোগী আমাদের এখানে ভর্তি হয়েছেন। আর বর্তমানে আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 174 জন, আর এর সাথে বাইরে প্রায় 100 জন সাসপেক্টেড ডেঙ্গু হিসেবে ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন 28 জন রোগী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও ভয়াবহ। সাধারণ ওয়ার্ডে জায়গা না থাকায় বারান্দা ও করিডোরে চলছে ডেঙ্গু ও নিউমোনিয়া চিকিৎসা। জ্বর, কাশি থেকে নিউমোনিয়া ধরা পড়ছে, আর ইদারিং আজকে 2 দিন হয় পাতলা পায়খানা, বমি, এর জন্য এখানে রাখা হয়েছে। ফার্মেসি থেকে ওষুধগুলো না খাওয়াইছে, কমে না, জ্বর খালি 100-র উপরে যায়, তারপর মেডিকেলে ভর্তি হয়েছে। চলতি মাসে 57 জন সহ ডেঙ্গুতে এবছর 253 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 60,000-এরও বেশি মানুষ। জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ব্যক্তি, পরিবার, কমিউনিটি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র, এইটা যদি একসাথে মিলে একটা সোশ্যাল মুভমেন্ট করতে পারে, সামাজিক জাগরণ করতে পারে, তাহলে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। ডেঙ্গু মৌসুমী রোগ হলেও এর প্রকোপ বছর জুড়ে থাকছে, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মত জনস্বাস্থ্যবিদের। এই স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিয়েলি দরকার, ঠিক আছে? তাহলে স্বল্পমেয়াদের ভিতরে যেমন এখন যদি আমরা বলি যে এখন ডেঙ্গু বিস্তার হয়েছে, কিন্তু আমরা কি কেউ আতঙ্কিত হচ্ছে? 2-3 দিনের ভিতরে একজন তাজা তরতাজা মানুষ, একজন যুবক, একটা বাচ্চা, একজন অ্যাডাল্ট মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা অন্য কোনো ডিজিজে কিন্তু এরকম হয় না, তারও তো একটু সময় দেয়। তাহলে এইরকম একটা ডিজিজ নিয়ে আমাদের কারোর ভিতরে কোনো কনসার্ন নাই। ডেঙ্গু নিয়ন্ত্রণে আধুনিক এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে সামনে পরিস্থিতি আরও জটিল হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 2 যুগ পরে যুক্তরাষ্ট্র সফর করছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবারের সফরে তিনি 10 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ সময় তিনি নিউ ইয়র্ক ছাড়াও আরও কয়েকটি রাজ্য ভ্রমণ করবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন। নিউ ইয়র্কের ইস্ট এলমহাস্টের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনার ব্যাংকুয়েট হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ডক্টর নকিবুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি 71 সালে দলের ভূমিকা, বিএনপি ও এনসিপির সাথে সম্পর্কের অবনতি, ভারতের সাথে যোগাযোগ, পিআর পদ্ধতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে নামছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উঠি। এনসিপির ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা একসাথে রাজনীতি করেছি। প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। কক্সবাজারের ভারুয়াখালী খুরুশকুল সংযোগ সেতু নির্মাণ শুরুর পর কেটেছে 5 বছর। এর মধ্যে 2 বার বাড়ানো হয়েছে মেয়াদ। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর প্রশাসনের উদাসীনতায় এখনও আলোর মুখ দেখেনি সেতুটি। স্থানীয়দের দাবি দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট।
একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়েই খাল পার হতে হয় কক্সবাজারের ভারুয়াখালী, পিএমখালী ও রামু উপজেলার কয়েক লাখ মানুষকে। বিকল্প উপায়ে জেলা সদরে যেতে ঘুরতে হয় প্রায় ৩৬ কিলোমিটার পথ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি তথ্যমতে 2019 ও 20 সালে 2 দফায় দরপত্রের মাধ্যমে জোয়ারি খালের ওপর 392 মিটার ভারুয়াখালী খুরুশকুল সংযোগ সেতু নির্মাণের কাজ পায় তমা কনস্ট্রাকশন ও এম এ জাহের লিমিটেড। 2021 সালের জানুয়ারিতে কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 36 কোটি 28 লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ 2023 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2024 ও 25 সালে দুবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য এম এ জাহের পালিয়ে যাওয়ায় সেতুর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। রাত 9টার পরে ভারুয়াখালী যেতে পারি না, ওই দিক দিয়ে গেলে ডাকাতের বই, আর একদিক দিয়ে গেলে কেয়াঘাট পাওয়া যায় না। কেয়াঘাট দিয়ে পার হয়ে আসা যাওয়া করাটা খুব কষ্টসাধ্য বিষয়। এই ঠিকাদার কর্তৃপক্ষের অবহেলার কারণে এই কাজটি ঝুলে আছে। সেতুর নির্মাণ কাজ 70% শেষ হয়েছে উল্লেখ করে এলজিডির এই কর্মকর্তা বলেন, আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করা হবে। স্প্যান সংখ্যা হলো 13টার ভিতরে 8টা স্প্যানের আমাদের স্ল্যাব কাস্টিং হয়ে গেছে, 2টা স্প্যানের বর্তমানে গার্ডার কাস্টিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এই মুহূর্তে ব্রিজের কাজ চলমান আছে। ব্রিজের জমি অধিগ্রহণ সহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হলে আমরা আশা করি ব্রিজটা জুন 2026-এর মধ্যে আমরা সমাপ্ত করতে পারব। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করে জনগণের দুর্ভোগ কমানোর দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর তৃতীয় দিনের মতো শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি সকালে শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। 2011 সালের 10ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5 আগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ 8 জন রিভিউ আবেদন করেন। বিগত 15 বছর আওয়ামী লীগ আমলে যারা রাজনৈতিকভাবে আচরণ করেছিলেন এবং বিতর্কিত কর্মকাণ্ড করেছে তাদের নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি তুলে ধরা হয়। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে মঈন খান বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে দেশের 12 কোটি ভোটার যেন ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে। সব পক্ষের জন্য নিশ্চিত করতে হবে সমান সুযোগ। নির্বাচনী এলাকা রয়েছে আমাদের প্রায় 42,000 বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সময় নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই, এটা তারা দৃশ্যমানভাবে দেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে। নতুন বাংলাদেশ নির্মাণে জুলাইয়ের পক্ষের শক্তির যুদ্ধ জাতীয় নির্বাচনের পরেও চলমান রাখতে হবে বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে রাজধানীতে নবগঠিত রাজনৈতিক দল আপ বাংলাদেশ এবং এবি পার্টি আয়োজিত জুলাইয়ের আকাঙ্ক্ষা ও নির্বাচনে ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের পরে শেখ হাসিনা শাসনের মতোই ভিন্ন মত দমন ও জুলুম নির্যাতন গুরুর আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত বিপ্লব শেষ হবে না। ক্ষমতার ভাগাভাগি না করে জনগণের অধিকার ও নৈতিকতা নির্ভর রাজনীতি শুরুর জন্য বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই,
তাহলে একদিনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামসান এইচ চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল বিনামূল্যে হেলথ ক্যাম্প। রাজধানী মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিং সোসাইটিতে স্কয়ার হসপিটালের উদ্যোগে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম। হাসপাতালটির মেডিসিন, শিশুরোগ, গাইনি, শ্বাসতন্ত্র সহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এতে প্রায় ৩,০০০-এর বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ দেয়া হয়। দুদিনব্যাপী হেলথ ক্যাম্পটি চলে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বিশ্ববাজারে দাম কমার পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৮,৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৮,৯৯৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। গত রাতে এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,০৮,৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের ভরি ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১,৭০,৯৯৪ টাকা নির্ধারণ করে সংগঠনটি। সবশেষ গত ১৯ অক্টোবর ১,০৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,১৭,৩৮২ টাকা নির্ধারণ করে বাজুস, যা ছিল দেশের বাজারের সর্বোচ্চ দাম। এদিকে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকায়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ৭০ বছরের সাজা থেকে উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ ৪৬ বিএনপি নেতাকর্মী। এ উপলক্ষে দুপুরে সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। ২০০২ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাবিবুল ইসলাম সহ বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ আনা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে সম্প্রতি উচ্চ আদালত সব আসামিকে খালাস দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের চাকসু নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদের ২৫ জন সদস্য এবং ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের ২১০ জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার কথা জানান তারা। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমরা যেন আমাদের এই স্বল্প সময়ের মধ্যে তাদের প্রতি যে কৃত ওয়াদা, এই ওয়াদা আমরা যেন শতভাগ বাস্তবায়ন করতে পারি। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হলগুলোতে এক্সটেনশন নির্মাণের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কিছু ভাইকে আমরা আবাসনের ব্যবস্থা করতে চাই। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে আমরা কয়েকটি হল যেন নির্মাণ করা যায়, এই জন্য বরাদ্দটা আমরা পাশ করিয়ে নিতে চাই। চাঁদপুরে শুরু হয়েছে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার অডিশন রাউন্ড। দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমদ দারুল উলুম মাদ্রাসার জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪ জন প্রতিযোগী চূড়ান্ত বাছাইয়ের জন্য নির্বাচিত হন। এবারের বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কোরআনের আলো ফাউন্ডেশনের পরিচালক হাফেজ জায়েদ বিন ইউসুফ, বিশ্বজয়ী হাফেজ কারি হোসেন আহমেদ। চূড়ান্ত প্রতিযোগিতা প্রথমে রমজান থেকে প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল ও কিছু লোক জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে কাজ করছে, যা হতাশাজনক। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন। চলমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্রে উত্তরণের সুযোগ পেয়েছে। তবুও অনেকে নির্বাচন পিছিয়ে দিতে চায়, যা হতাশাজনক। আমি কোন দলকে দোষারোপ করতে চাই না,
কোন ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না। এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটির টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব আয়োজিত এক সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে তর্ক বিতর্ক ছাপিয়ে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। সরকারের পক্ষে, সরকারের অনুমোদনে, ক্যাবিনেটের অনুমোদনে, সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন। একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে, তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি। তারুণ্যের ভাবনাকে ধারণ করতে না পারলে রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান হাতছাড়া হবে বলে সতর্ক করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ 2025-এর নীতিগত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। ইফতেখার রেজার রিপোর্ট। শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে, আর দুর্নীতি দমন কমিশন আইন, জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচনী প্রার্থীদের সমস্ত বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে ও তা ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন, আর প্রবাসীরা দিতে পারবেন পোস্টাল ভোট। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। এখন শুধুমাত্র যেই সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট হবে। একজন প্রার্থী, আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ ইলেক্টেড হয়ে যাক। আপনাদের জন্য সুযোগ থাকে বলার যে না তোমার আমরা চাই না। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। তিনি বলেন, আদালত যাদের পলাতক বলবে তারা নির্বাচন করতে পারবেন না। পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে। আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না, তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল, তারপর আপনি আসছেন না, আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে। সেটা বিচার চলাকালীন সময়ই পলাতক হয়। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। এদিকে একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনে বডি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার নিয়েও ভাবছে সরকার। পুলিশকে বডি ক্যাম দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে সই করবে না বলে আবারও জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি। এই সনদ যাতে জুলাই ঘোষণাপত্রের মতো জাতির সঙ্গে প্রতারণায় পরিণত না হয় সেজন্য কোনো ছাড় দেবে না বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক দলগুলো এখনও গণতান্ত্রিক রাজনীতির বিপরীতে ক্ষমতা কুক্ষিগত করতে চায় অভিযোগ করে ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলায় ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সমন্বয় সভায় গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তির হিসেবে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি সকালে শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। 5 আগস্টের পর বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ 8 জন রিভিউ আবেদন করেন।